আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসটা হলো আমাদের রেনাল বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, তো রেনাল বায়োকেমিস্ট্রিটা খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার। বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার মানে সাবজেক্টটা হচ্ছে খুবই বোরিং লাগে আমাদের, কিন্তু এই বোরিং সাবজেক্টের মধ্যে সবচেয়ে মজার টপিকটা হলো রেনাল বায়োকেমিস্ট্রি। পড়তে খুবই সহজ এবং খুবই মজা লাগে এই টপিকটা করতে আমাদের। আমরা অনেক রিয়েল লাইফের সাথে ম্যাচ করে এই টপিকটা করতে পারি। তো আমাদের ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস ফার্স্ট প্রফে, যেহেতু কয়দিন পরে তোমরা ফার্স্ট প্রফ দিবা সবাই। তো খুবই ডিটেলসে যাব না, জাস্ট আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, কিভাবে কোশ্চেন গুলো আনসার করতে হয়, কিভাবে লিখতে হয় বা ভাইভাতে কিভাবে ফেস করতে হয় কোশ্চেন গুলো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমরা বেশি ডিটেলসে যাব না, জাস্ট টপিক গুলো একটু তোমাদেরকে বুঝাই দিব। তোমরা পড়ালেখা থেকে অনেক বেশি দিন দূরে ছিলা, তাই আমরা একটু আবার ট্র্যাকে নিয়ে আসছি। এটাই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। আমরা শুরু করি আজকে। হ্যাঁ, দেখো, ফার্স্টে ইম্পর্টেন্ট রিটেন এন্ড ভাইভা কোশ্চেন ডিসকাস করি। কি কি কোশ্চেন থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেসিক কোশ্চেনটা হলো ফাংশনস অফ কিডনি। তো চ্যাপ্টারের নামই হচ্ছে রেনাল বায়োকেমিস্ট্রি। তো রেনাল মানে হচ্ছে কিডনি রিলেটেড যেসব জিনিসপত্রগুলো থাকে ওটাই হচ্ছে রেনাল। তো রেনাল বায়োকেমিস্ট্রি শুরু করার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো ফাংশনস অফ কিডনি। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইভা টেবিলে ফার্স্টে শুরুতে গিয়ে রেনাল বায়োকেমিস্ট্রি থেকে যে হোয়াট আর দ্য ফাংশনস অফ কিডনি, সবগুলো বলবা। এবং ফাংশনস অফ কিডনি এর রিটেনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার বেসিক জিনিসটা কি, কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট কি? আমরা সবাই জানি কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট ইজ কল্ড নেফ্রন। এই নেফ্রন নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে কয়টা নেফ্রন থাকে আমাদের বডিতে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার কোশ্চেন। এরপরে তোমার নেফ্রন নিয়ে শর্ট নোট আসতে পারে রিটেনে। তারপরে তোমার যে অ্যাপারেটাস নিয়ে শর্ট নোট আসতে পারে, গ্লোমেরুলার মেমব্রেন নিয়ে শর্ট নোট আসতে পারে। আমরা একে সবগুলোই পড়বো সামনে। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে। অনেক অনেক ইম্পর্টেন্ট ডেফিনেশন থাকে এখানে। ফর এক্সাম্পল, রেনাল ব্লাড ফ্লো কাকে বলে, রেনাল প্লাজমা ফ্লো, নেট ফিল্ট্রেশন প্রেসার কি, এগুলো বলতে কি বুঝো, এবং অনেক ছোটখাটো ডেফিনেশন আমরা করব। এরপর হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, জিএফআর, দ্যাট মিন্স গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ঠিক আছে, এটা নিয়ে একটু ডিটেলস আমরা করবো এবং এটার ফ্যাক্টরস গুলো একটু করে নিব, কখন জিএফআর বাড়ে কখন জিএফআর কমে। এরপরে হলো প্লাজমা ক্লিয়ারেন্স কি, আমরা একটু ডিটেলস আলোচনা করবো, কারণ এটাও অনেক সময় প্রফেট টেবিলে জিজ্ঞেস করে হোয়াট ইজ প্লাজমা ক্লিয়ারেন্স। তো অনেক অনেক কি বলে, অনেক সাবস্টেন্সের তোমার ক্লিয়ারেন্স জিজ্ঞেস করতে, প্লাজমা ক্লিয়ারেন্সের ভ্যালুগুলো জিজ্ঞেস করতে পারে ভাইভা টেবিলে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা রেনাল ফাংশন টেস্টে হেল্প করে। এরপর দেখো আরপিএফ, দ্যাট মিন্স রেনাল ব্লাড ফ্লো। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে পিকুলারিটিসটা খুবই ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। এরপর অটো রেগুলেশনটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে দেখো টিএমজি এন্ড ইটস ইম্পর্টেন্স, এটা আমরা পড়বো। তারপর তোমার কিডনিতে কি কি হরমোন প্রডিউস হয়, কি কি তোমার কি কি হরমোন কিডনি রিঅ্যাবজর্পশনে হেল্প করে বা রেগুলেট করে, সেটা আমরা একটু পড়বো। তোমরা সাইডে আঁকাকি করবা না, কেউ একজন যদি ডাক দিচ্ছে তুমি মুছে ফেলো। এরপর দেখো এই যে টিউবুলার রিঅ্যাবজর্পশনটা হয়, ওরা কোন কোন প্রসেসে টিউবুলার রিঅ্যাবজর্পশন হয় সেটা আমরা একটু পড়বো। তারপর সাইটস অফ সোডিয়াম রিঅ্যাবজর্পশন, এটাও জিজ্ঞেস করতে পারে প্রফেট টেবিলে, খুবই ফেভারিট কোশ্চেন সাবজেক্ট। এরপরে তোমার খুবই নর্মাল জিনিসগুলো, ফাংশনস অফ পিসিটি, সাবস্টেন্স রিঅবজর্ভড বাই পিসিটি, এগুলো জিজ্ঞেস করে। ফাংশনস অফ ডিসিটি, এটা রিটেনে আসতে পারে, ভাইভাতেও জিজ্ঞেস করে। তারপর হচ্ছে তোমার রিটেন কোশ্চেন বাকিগুলা, ফরমেশন অফ ইউরিন, ফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন, ফরমেশন অফ ডাইলিউট ইউরিন, অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, এরপর হচ্ছে কিছু অ্যাবনর্মালিটিস অফ মিক্সচারেশন, আমরা এগুলা আজকের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, বুঝে গেছে সবাই? আমি তো কিছু বুঝে নাই, কোশ্চেন গুলো ডিসকাস করলাম আর কি। আর কি কি কোনো কোশ্চেন অ্যাড করতে চাও এগুলোর সাথে? এগুলাই তো অনেক ভাইয়া। এগুলো অনেক? আচ্ছা, অন্য কোনো বোর্ডে কি কোনো ডিফারেন্ট কোনো কোশ্চেন আসছে এগুলো ছাড়া, এই টপিক গুলো ছাড়া? তোমাদেরকে চ্যাট বক্সে বলে দেওয়া হয়েছিল যে তুমি একটু চেক করে আসবা, কোশ্চেন ব্যাংকটা বা গাইডটা একটু পড়ে আসবা। পড়ছিল তোমরা সবাই? বা অন্য বোর্ডে যারা যারা আসলে একটু বলো আমাকে এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে কিনা এইগুলো ছাড়া। আশা করি এগুলো ছাড়া আর কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না, সব এগুলো দিয়ে কভার হয়ে যাবে। একটু সামনে আগে, ঠিক আছে। ফার্স্টে কি বলছিলাম, ফাংশনস অফ কিডনি। ফাংশন অফ কিডনি দেখো কি কি, আমি 5টা ব্রড হেডিং এ ভাগ করছি। সেটা হলো কি ফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ইউরিন, এটা হচ্ছে তোমার প্রথম কাজ কিডনি। আমাদের ইউরিনটা ফরমেশন হয় এবং এক্সক্রিশন হয় কিডনি দিয়ে। এরপর রেগুলেটরি ফাংশন কি কি থাকে, আমাদের কিডনি কিন্তু আমাদের ওয়াটার ব্যালেন্স রেগুলেট করে, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করে, অ্যাসিড বেস ব্যালেন্স করে, ব্লাড প্রেশার রেগুলেট করে, আমাদের বডি ফ্লুইড অসমোলারিটি, এগুলো সবগুলাই রেগুলেট করে কি আমাদের কিডনি। এক্সক্রিটরি ফাংশনটা কি দেখি আমরা, এক্সক্রিটরি ফাংশন কিন্তু ইউরিনটা একটাই এক্সক্রিটরি ফাংশন, আমরা ফার্স্টে বলে দিলাম। সেকেন্ড গুলো কি দেখো, এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, ফর এক্সাম্পল ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটিনিন এটসেট্রা, এন্ড এক্সেস নেসেসারি সাবস্টেন্সেস, ফর এক্সাম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড, এগুলো। তোমার যে মেটাবলিক ওয়েস্ট গুলো প্রোডাকশন হয় বডিতে সেগুলো ইউরিয়া দিয়ে পাস হয়ে যায়।
ফর এক্সাম্পল ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এসব জিনিসগুলা। তারপর তোমার যেসব জিনিসগুলা তোমার বডিতে এক্সেস অ্যামাউন্টে থেকে যায় বা রয়ে যায়, তোমার কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। ফর এক্সাম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু তোমার বডিতে সবসময় কাজে লাগে। কিন্তু যখন তোমার বডিতে এসব জিনিসগুলো বেড়ে যায়, এক্সেস অ্যামাউন্টে হয়ে যায়, তখন এগুলা কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যায় থ্রু ইউরিন। এবার দেখি আমরা কিছু এন্ডোক্রাইন ফাংশন কিডনির। সেটা হলো ফরমেশন অফ এরিথ্রোপয়েটিন, ফরমেশন অফ ক্যালসিট্রাইল, দেন সিক্রেশন অফ রেনিন, প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলো হচ্ছে তোমার কিডনির এন্ডোক্রাইন ফাংশন। এখানে আমি হয়তো একটু স্পেলিং মিস্টেক করছি, সেটা হলো তোমার ফরমেশন অফ না লিখে পিএফ লিখছি, একটু এগুলো তোমরা ঠিক করে নিবা। এবার দেখো 5 নাম্বার হেডিং এ মেটাবলিক ফাংশন। মেটাবলিক থেকে ট্রান্সঅ্যামাইনেশন এন্ড ডিঅ্যামাইনেশন অফ অ্যামাইনো অ্যাসিডস, দেন গ্লুকোনিওজেনেসিস। এই 5টা পয়েন্টে 5টা ব্রড হেডিং এ তুমি যখন এগুলো বলবা, আশা করি আর কিছু লাগবে না বা আর বেশি কিছু জিজ্ঞেস করবে না, রিটেনও লিখে দিতে পারবা। এখন কি বলছিলাম আমি পরে, শর্ট নোটস অন নেফ্রন। দেখো নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। এটা কয়টা পার্টস থেকে? দুইটা পার্টস, একটা হচ্ছে রেনাল কর্পাসেল, একটা রেনাল টিবিউল। রেনাল কর্পাসেলে কি থাকে? গ্লোমেরুলাস এন্ড বনম্যানস ক্যাপসুল, আমরা সবাই জানি। আর রেনাল টিবিউলে কি থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং ডাক্ট এন্ড লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি কিন্তু আবার দুইটা থাকে, একটা থিক সেগমেন্ট, একটা থিন সেগমেন্ট, জানো তো এটা, তাই না? নেফ্রন কয় প্রকার দেখো, ক্লাসিফিকেশন। হাউ মেনি টাইপস? There are two types of nephron and they are juxtamedullary and cortical. Juxtamedullary শব্দের অর্থ কি জানো? মেডুলার কাছাকাছি। এর কাছাকাছি। আচ্ছা, তাহলে দুইটা নেফ্রন থাকে আমাদের বডিতে, বা টু টাইপস অফ নেফ্রন থাকে, সরি দুইটা না, টু টাইপস, জাক্সিমেডুলারি আর কর্টিক্যাল। যেহেতু আমাদের নেফ্রনটা হিস্টোলজিক্যালি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার কি কর্টেক্স, একটা কি মেডুলা, তাই না? আমি কি ভুল বলছি? নেফ্রন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি বলতো? কর্টেক্স ভাই, মেডুলাতে ভাগ। মেডুলা কর্টেক্স আর মেডুলা। পেলভিস থাকে, প্যাপিলা থেকে পেলভিস শুরু হয়। প্যাপিলা গুলো, মেডুলার যে প্যাপিলা থাকে সেটা পেলভিসে গিয়ে শেষ হয়, এবং পেলভিস থেকে পরে ইউরেটার আসে। আচ্ছা, যাই হোক, মেইনলি হচ্ছে দুইটা টাইপস, সেটা হচ্ছে তোমার কর্টিক্যাল থাকে আর আউটার কর্টেক্স, আর ইনার মেডুলা থাকে, ঠিক না নেফ্রনে? তো যে নেফ্রন গুলা মেডুলাতে থাকে ওগুলো আমরা কি বলি? জাক্সিমেডুলারি বলছি, আর যেগুলো কর্টিক্যালের দিকে থাকে ওগুলোকে আমরা কর্টিক্যাল নেফ্রন বলছি। এরপরে দেখো নেফ্রনের ফাংশন কি। ওরা হল নেফ্রনের ফাংশন, তিনটা বেসিক ফাংশন: গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার সেক্রেশন। আমার গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হবে, ফিল্ট্রেট হওয়ার পরে আমার যখন টিবিউলসে যাবে, টিবিউলসে কিছু জিনিস রিঅ্যাবজর্ব হয়ে যাবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর কিছু তোমার কি বলে সাবস্টেন্স এক্সক্রিট হবে কোথায়? টিবিউলে। এগুলো হচ্ছে নেফ্রনের কাজ। মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কর্টিক্যাল এন্ড জাক্সিমেডুলারি নেফ্রন। ছোট করে একটা শর্ট ডিফারেন্স দিছি এখানে, এবিসি থেকে তুলে দিছি, এটা সরাসরি আমার নিজে বানানো কিছু না, এটা তোমাদের এবিসি খুললেই এই ডিফারেন্স তোমরা দেখবা। কর্টিক্যাল নেফ্রন এন্ড জাক্সিমেডুলারি নেফ্রন। দেখো ম্যাক্সিমাম কে থাকে আমাদের নেফ্রনের দুটো টাইপসের মধ্যে সবচেয়ে বেশি থাকে কারা? কর্টিক্যাল নেফ্রন, অলমোস্ট 80 to 85% থাকে হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর 15 to 20% হচ্ছে জাক্সিমেডুলারি নেফ্রন। আর কর্টিক্যাল নেফ্রনের সিচুয়েশন কোথায় দেখো? আউটার কর্টেক্সে। আর জাক্সিমেডুলারি নেফ্রনের সিচুয়েশন কোথায় বা লোকেশন কোথায়? ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা। আর লুপ অফ হেনলি কর্টিক্যাল নেফ্রনের শর্ট, আর জাক্সিমেডুলারিতে নেফ্রন এটা কত? লুপ অফ হেনলিটা অনেক লং থাকে, ঠিক আছে? আর এক্সটেনশন অফ লুপ অফ হেনলি কি? নট বিয়ন্ড আউটার মেডুলা। আর জাক্সিমেডুলারিতে কি থাকে? অনেক ডিপ পর্যন্ত থাকে লুপ অফ হেনলিটা। আর বাজার একটা কর্টিক্যাল নেফ্রন অ্যাবসেন্ট থাকে আর জাক্সিমেডুলারিতে প্রেজেন্ট থাকে। ইনভলভমেন্ট উইথ কাউন্টার কারেন্ট মেকানিজম, কর্টিক্যাল নেফ্রন কিন্তু এখানে ইনভলভ থাকে না, আর জাক্সিমেডুলারি নেফ্রন এখানে ইনভলভ থাকে। রিটেনের সময় মাঝে মাঝে আসতে পারে এই ডিফারেন্সটা, বুঝে রাখবা। বাজার একটাটা জানি কি। বাজার একটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে দেখো জেজি অ্যাপারেটাস। জেজি অ্যাপারেটাস ফরমেশনটা কি কি থাকে? দেখো পিডিএফ জিনিসগুলোকে জেজি অ্যাপারেটাস বলছি। দেখো juxtaglomerular cells, macular cells, and Lacey cell or cells of Golgi or mesangial cells, ঠিক আছে? তাহলে তিনটা জিনিস নিয়ে juxtaglomerular apparatus ফরমেশন হয়। আর এটার ফাংশন কি? রেগুলেশন অফ ওয়াটার, আয়নস এন্ড ব্লাড প্রেসার। দেখো এফারেন্ট সেলের কাছাকাছি যে জিনিসটা থাকে, যে সেলটা থাকে, ওটা হচ্ছে কি? জেজি সেল, ঠিক আছে? আর এফারেন্ট আর ইফারেন্ট আর্টারিয়ালের মাঝখানে যেটা থাকে ওটাকে আমরা কি বলি? মেসেঞ্জিয়াল সেলস, ঠিক আছে? আর যেটা তোমার ডিসিডিতে থাকে, ডিসিটাল কনভলিউটেড টিবিউলে থাকে, ওটা হচ্ছে কি? ম্যাকুলা ডেন্সা সেল, ঠিক আছে? এই তিনটা মিলে হচ্ছে কি? জেজি অ্যাপারেটাস। জেজি অ্যাপারেটাসের সুন্দর করে ফিগারটা দিবা, সুন্দর করে বইতে থাকে, বই থেকে খুঁজে ফিগারটা দিবা, এরপরে ফাংশনটা লিখবা, তাহলে জেজি অ্যাপারেটাসের তোমার ঘটনাটা কমপ্লিট হবে।
এরপরে দেখো গ্লোমেরুলার মেমব্রেন। গ্লোমেরুলার মেমব্রেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। সেটা হলো, এটা কি জিনিস দেখো, সেমি পার্মিয়েবল মেমব্রেন থ্রো প্লাজমা ফ্রম glomerular capillaries filter into Bowman's capsule to form filtrate। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা সেমি পার্মিয়েবল মেমব্রেন, যেটা দিয়ে কি হয়, তাহলে দেখো গ্লোমেরুলার মেমব্রেন এটা হচ্ছে একটা সেমি পার্মিয়েবল মেমব্রেন, যেটা দিয়ে তোমার প্লাজমা থেকে মানে প্লাজমাটা ফিল্টার হয়। ঠিক আছে, গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে ফিল্টার হয়ে যায় সেটা। এবং এটার স্ট্রাকচারটা কি দেখো, এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, এরপরে ভিসেরাল লেয়ার অফ বোমেন্স ক্যাপসুল অর ফটোসাইট থাকবে। তিনটা জিনিস দিয়ে এটা স্ট্রাকচার ফর্মেশন হয়। পাশে একটা ফিগার দেখো, সুন্দর করে ফিগার দেওয়া আছে। ফাংশন কি দেখো, ইট প্রিভেন্টস ফিল্ট্রেশন অফ নেগেটিভলি চার্জ পার্টিকলস ডিউ টু প্রোটিওগ্লাইকান এন্ড সায়ালিক অ্যাসিড। দেখো আমাদের বেসমেন্ট মেমব্রেনে কিন্তু কি থাকে, প্রোটিওগ্লাইকান এন্ড সায়ালিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এবং এই প্রোটিওগ্লাইকান এন্ড সায়ালিক অ্যাসিডটা কিন্তু নেগেটিভলি চার্জ। যেহেতু ওরা দুটো নেগেটিভলি চার্জ, তো ওদের ভিতর দিয়ে যখন কোনো নেগেটিভলি চার্জ পার্টিকেল পাস করতে চায়, তখন ওরা একটা রিপালশন ক্রিয়েট করে এবং ওদেরকে পাস হতে দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেনের ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশনটা কি দেখো, এখানে এটা দিয়ে হচ্ছে তোমার ফ্রিলি ফিল্টার হয় কোন কোন সাবস্টেন্স গুলো, যাদের মলিকুলার ওয়েট লেস দেন 10,000, আর যাদের মলিকুলার ওয়েট গ্রেটার দেন 65,000 ওরা কিন্তু ফ্রিলি ফিল্টার হতে পারে না, ওরা রেস্ট্রিক্টেড হয়ে যায় গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে এসে। ঠিক আছে, 3 নম্বর ফাংশন কি দেখো, নিউট্রাল সাবস্টেন্সেস আপ টু 4 ন্যানোমিটার আর ফিল্টার। যেগুলো চার্জ কি বলে, চার্জ নিউট্রাল সাবস্টেন্স, ওরা কিন্তু 4 ন্যানোমিটার পর্যন্ত তোমার গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে ফিল্টার হতে পারে। কিন্তু যখন 8 ন্যানোমিটার বেশি হয়ে যাবে ওই সাবস্টেন্স গুলা, তখন ওরা এটা মেমব্রেন দিয়ে পাস করতে পারবে না। আর ক্যাটায়নস বা পার্টিকুলার সাইজ আর রেডিলি ফিল্টার। ক্যাটায়ন গুলো একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী হতে হবে এদিকে ফিল্টার হওয়ার জন্য, কারণ বেশি বড় হলে কিন্তু ফিল্টার হওয়া যায় না। এরপরে দেখো, ফিল্ট্রেশন অফ প্লাজমা অ্যালবুমিন ইজ রেস্ট্রিক্টেড ডিউ টু ইটস নেগেটিভলি চার্জ দো ইটস সাইজ ইজ 6 ন্যানোমিটার। দেখো প্লাজমা অ্যালবুমিনের সাইজ কিন্তু 6 ন্যানোমিটার। ঠিক আছে, তো আমরা বলছিলাম কি 8 ন্যানোমিটারের বেশি বড় হলে ওরা কি করতে পারে না, ওরা ফিল্টার হতে পারে না। ঠিক আছে, কিন্তু অ্যালবুমিন কিন্তু 6 ন্যানোমিটার হওয়া সত্ত্বেও, মানে ছোট হওয়া সত্ত্বেও সে পাস করতে পারে না কি দিয়ে, মেমব্রেন দিয়ে, কারণ ওরা হচ্ছে নেগেটিভলি চার্জ। আর গ্লোমেরুলার মেমব্রেনে নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলা কি হয়, রিপালশন হয়। এরপরে দেখো সেকেন্ড পয়েন্টটা, glomerular capillary is more permeable than the other capillaries because gap between adjacent cells are more। দেখো নরমাল ক্যাপিলারি বেড থেকে কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারিতে অনেক বেশি কি বলে জাংশন থাকে বা গ্যাপ থাকে। ঠিক আছে, মানে জাংশনটা অনেক বেশি বড় থাকে, কারণ ওদের গ্যাপ জাংশনটা অনেক বেশি বড় হয়। এই জন্য গ্লোমেরুলার ক্যাপিলারি পার্মিয়েবল থাকে বেশি অন্যান্য ক্যাপিলারি থেকে। এই দুটো পয়েন্ট ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, কেন প্লাজমা অ্যালবুমিন গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, তখন তুমি বলবা যে ওরা নেগেটিভলি চার্জ, সেজন্য ওরা নেগেটিভলি চার্জ আয়নগুলা মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, এটা জিজ্ঞেস করবে। এরপরে জিজ্ঞেস করতে পারে যে গ্লোমেরুলার ক্যাপিলারি কেন বেশি পার্মিয়েবল, হোয়াই ইট ইজ মোর পার্মিয়েবল। বলবা এটা কেন পার্মিয়েবল, কারণ ওদের যে সেলের অ্যাডজেসেন্ট সেলের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা বড়, এই জন্য হচ্ছে এটা বেশি পার্মিয়েবল। ফিগারটা সুন্দর করে দিয়ে দিবা, রিটার্নে আসবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ফিগার দিয়ে লিখতে বললে ফুল মার্কস পাবা। দেখো কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশনের কথা বলছিলাম আমি, ওদেরকে একটু দেখো কি কি জিনিস দেখো। রেনাল ব্লাড ফ্লো, হোয়াট ডু মিন বাই রেনাল ব্লাড ফ্লো? ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং থ্রু বোথ দ্য কিডনি পার মিনিট। ঠিক আছে, দুইটা কিডনি দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাডটা পাস হয় ওটাই হচ্ছে রেনাল ব্লাড ফ্লো। ব্লাডের কত পার্সেন্ট প্লাজমা বলো তো? 55%। 55% প্লাজমা হচ্ছে ব্লাডে। তো দেখো যখন 55% প্লাজমা থাকে একটা ব্লাডে, তখন যদি 1200 মিলিলিটার পার মিনিট যদি ব্লাড ফ্লো হয়, তাহলে প্লাজমা ফ্লো কত হবে? 55%, দ্যাট মিন্স 650 মিলিলিটার পার মিনিট। তাহলে এবার আমরা আসি হোয়াট ইজ প্লাজমা ফ্লো, টোটাল অ্যামাউন্ট অফ প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট। সেম জিনিস, জাস্ট প্লাজমা দিয়ে বলবো একটা ব্লাড দিয়ে বলবো। এরপরে দেখো হোয়াট ইজ জিএফআর, অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রোডিউসড বাই অল ফাংশনিং নেফ্রনস অফ বোথ কিডনি পার মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে যে যতটুকু পরিমাণ ফিল্ট্রেট প্রোডাকশন হয় পার মিনিটে, ওই রেটটাকে আমরা কি বলি, জিএফআর বলি। এবং এই রেটটা খুবই জিজ্ঞেস করে ভাইভাতে যে জিএফআর কত নরমালি। এটা হচ্ছে 125 মিলিলিটার পার মিনিট আর 180 লিটারস পার ডে মেয়েদের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে এটা 10% কম থাকে। কেন কম থাকে? কারণ ফিমেলের ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা কম থাকে, ওদের মাসল মাস কম থাকে, এবং সেক্ষেত্রে সেজন্য ওদের ক্রিয়েটিনিনটা কম থাকে। আর ক্রিয়েটিনিন কম থাকলে জিএফআরটাও একটু কমে যায়। বুঝা গেছে? এবার দেখি আমরা করে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। এগুলো সবই জিজ্ঞেস করে, মানে ছোটখাটো কোশ্চেন গুলো জিজ্ঞেস করে ভাইভাতে, বুঝছো? এগুলা স্কিপ করার কোনো সুযোগ নেই। তো
একটু জেনে রাখো। এবার দেখো ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি জিনিস। পার্সেন্টেজ অফ রেনাল প্লাজমা ফ্লো দ্যাট ইজ ফিল্টার্ড থ্রু গ্লোমেরুলার মেমব্রেন টু মেক ফিল্ট্রেট। আরপিএফ এর দ্যাট মিন্স রেনাল প্লাজমা ফ্লো এর যে পরিমাণ জিএফআর প্রডিউস হয় ওটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। পার্সেন্টেজে যখন এক্সপ্রেস করবা সেটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। কত পার্সেন্ট প্লাজমা থেকে কতটুক জিএফআর প্রোডাকশন হয় সেটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। এবং হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার। এটা খুবই সহজ জিনিস। যে প্রেশারটার কারণে তোমার ফ্লুইড গুলা বোমেন্স ক্যাপসুলে পাস করবে গ্লোমেরুলার মেমব্রেন হয়ে, ওটা হচ্ছে নেট ফিল্ট্রেশন। একটা প্রেশার কাজ করতে হবে অবশ্যই মেমব্রেন দিয়ে বোমেন্স ক্যাপসুলে পাস করার জন্য। যে প্রেশারটা লাগে ওটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার, এবং এটা বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলা একটু দেখে নিবা। এবার দেখো ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কি জিনিস। এটা হচ্ছে জিএফআর পার ইউনিট নেট ফিল্ট্রেশন প্রেশার। প্রত্যেক ইউনিট কি বলে নেট ফিল্ট্রেশন প্রেশারের জন্য কতটুকু জিএফআর প্রোডাকশন হবে ওটাই হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। ওটা হচ্ছে কত 12.5 মিলিলিটার পার মিনিট পার মার্কিউরি। ভ্যালুগুলো ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। এরপর দেখো ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর। এটা জানার আগে তোমাকে ভাইয়াতে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কম্পোজিশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটা সবাই জানো আশা করি, তাই ডিটেইলস যাচ্ছি না, একটু জেনে নিবা এটা। হোয়াট আর দ্য কম্পোজিশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট এটা জিজ্ঞেস করে প্রায় সময়। ওই দেখো কি কি ফ্যাক্টর ইনক্রিজ করে দেখো। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার জিএফআর কে ইনক্রিজ করে, রেনাল ব্লাড ফ্লো জিএফআর কে ইনক্রিজ করবে, আর্টেরিয়াল প্রেসার যখন বেড়ে যাবে তখন জিএফআর বাড়বে, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যখন বেড়ে যাবে তখনও জিএফআর বাড়বে। কারণ আমরা যা এটা একটু আগে পড়ছিলাম আগের স্লাইডে। সাইজ অফ ক্যাপিলারি বেড, যখন তোমার ক্যাপিলারি বেডের সাইজ বেড়ে যাবে, পারমিবিলিটি বেড়ে যাবে, তখন ফিল্ট্রেশনও বেশি হবে আলটিমেটলি। তার মানে সাইজ অফ ক্যাপিলারি বেড এন্ড পারমিবিলিটি যখন বেড়ে যাবে তখন জিএফআরটা বাড়বে। এবার দেখো কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টেরিয়ল। দেখো এফারেন্ট দিয়ে কিন্তু ব্লাডটা ঢুকতেছে আর ইফারেন্ট দিয়ে বের হচ্ছে। যখন বের হওয়ার পাইপটা চিকন হয়ে যাবে বা কনস্ট্রিকশন হয়ে যাবে তখন আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বা গ্লোমেরুলার মেমব্রেনে যে প্রেসারটা থাকবে ওটা বেড়ে যাবে, এবং প্রেসার বেড়ে গেলে ওখানে জিএফআরটাও বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু একটা মডারেট অ্যামাউন্টে। যদি বেশি কনস্ট্রিকশন হয়ে যায় তখন কি হবে, ইট ডিক্রিজেস জিএফআর বাই ইনক্রিজিং কি কোলোইডাল অসমোটিক প্রেসার। ঠিক আছে, গ্লোমেরুলার ক্যাপিলারি কোলোইডাল অসমোটিক প্রেসার জিসিসি নাম হচ্ছে এটা শর্টকাট। আমরা দেখি কি কি ফ্যাক্টর গুলো ডিক্রিজ করে জিএফআর। দেখো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গ্লোমেরুলার ক্যাপিলারি কোলোইডাল অসমোটিক প্রেসার এটা কিন্তু ডিক্রিজ করতেছে, আর বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও ডিক্রিজ করতেছে। দেখো গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ করে আর বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি করে ডিক্রিজ করে জিএফআর কে। একটু ট্রিকি জিনিস মনে রাখবা। এরপর দেখো 3 নাম্বার সিম্প্যাথেটিক স্টিমুলেশন। কেন? কারণ সিম্প্যাথেটিক স্টিমুলেশন তোমার ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হলে সুন্দর কি বলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে তোমার জিএফআরটাও ডিক্রিজ হয়ে যাবে। এবার দেখো কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টেরিয়ল। এফারেন্ট আর্টেরিয়ল কনস্ট্রিকশন হলে তোমার বেশি ব্লাড আসতে পারবে না, তার মানে জিএফআরটাও কম প্রোডাকশন হবে। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস প্লাজমা ক্লিয়ারেন্স। It is the virtual volume of plasma that contains the amount of that substance excreted through urine per minute. আমরা একটু বুঝাইতে পারবা প্লাজমা ক্লিয়ারেন্স সহজভাবে? কি বলতে পারবা প্লাজমা ক্লিয়ারেন্স বলতে কি বুঝো তোমরা সহজ ভাষায়? ভাই প্লাজমার মধ্যে প্রতি মিনিটে ওই পদার্থের যতটুকু যায় আর কি। একটু সুন্দর করে বলো। আচ্ছা আমি বলি, দেখো প্লাজমা থেকে কত পরিমাণ সাবস্টেন্স ইউরিন দিয়ে পাস করতেছে এটা হচ্ছে প্লাজমা ক্লিয়ারেন্স। ঠিক আছে, প্রতি মিনিটে একটা সাবস্টেন্স প্লাজমাতে আছে, ওই প্লাজমাতে ওই সাবস্টেন্সটা যখন ইউরিন দিয়ে পাস করবে প্রতি মিনিটে কতটুকু পরিমাণ ওই সাবস্টেন্সটা পাস করতেছে ইউরিন দিয়ে। ঠিক আছে, প্লাজমা ক্লিয়ারেন্স হচ্ছে এটাই সহজ ভাষা। বুঝে গেছে এখন? আচ্ছা আচ্ছা ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে মেজারমেন্ট অফ জিএফআর এন্ড আরবিএফ। আচ্ছা মেজারমেন্ট অফ জিএফআর যেন লিখলাম ইম্পর্টেন্সের ক্ষেত্রে কি বলতে পারবা কিভাবে প্লাজমা ক্লিয়ারেন্স আর জিএফআর মেজারমেন্টে হেল্প করে? হ্যাঁ, প্লাজমা ক্লিয়ারেন্স ইনুলিনের হচ্ছে 125, যেটা হচ্ছে জিএফআর এর সমান, তো সেভাবে করা যায়। আর ভাই ফর্মুলা দিয়েও করা যায়। আচ্ছা ফর্মুলা দিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড প্লাজমা লোড করা যায়। প্লাজমা লোড দিয়ে করা যায়। এবার সেকেন্ড পয়েন্টটা দেখো, এটার ইম্পর্টেন্স মার্কার অফ রেনাল ফাংশন। এটা তোমার রেনাল ফাংশনকে ইন্ডিকেট করবে, মানে কতটুকু কাজ করতেছে তোমার কিডনিটা, ওরাও এটার মাধ্যমে তুমি বুঝতে পারবে, প্লাজমা ক্লিয়ারেন্স দিয়ে বুঝতে পারবে। Used as a guide to determine the effective dose of drugs which are cleared by the kidney. যেহেতু তোমার কিডনি দিয়ে কি কি ড্রাগস গুলো যাচ্ছে ওগুলো তুমি মানে মেজার করে দেখতে পারবা। ঠিক আছে, এবার দেখি আমরা বিভিন্ন ক্লিয়ারেন্স ভ্যালু দেখি। প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু সবচেয়ে বেশি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু অফ গ্লুকোজ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবেই। ব্যাপার টেবিলে যদি প্লাজমা ক্লিয়ারেন্স জিজ্ঞেস করে, গ্লুকোজের প্লাজমা ক্লিয়ারেন্স জানতে চাইবে, ক্রিয়েটিনিনের প্লাজমা ক্লিয়ারেন্স জানতে চাইবে, ইনুলিনেরটাও জানতে চাইবে। ঠিক আছে, এখন আমাকে
কেউ একজন বুঝাই দিবা গ্লুকোজের প্লাজমা ক্লিয়ারেন্স 0। বা এটা নর্মালি ইউরিনে অ্যাপিয়ার করে না। ভেরি গুড। নরমালি সবটুকু রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। টুকু রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। এরপরে যখন এই কোশ্চেনটা আনসারটা বলবা তোমাকে জিজ্ঞেস করবে তাহলে আর কি কি জিনিস কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়। অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিটেট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন। 4টা জিনিস। অ্যাসিটেট আছে। আচ্ছা আমি গাভা দিয়ে মনে রাখি, ঠিক আছে? গাভা, GAVA, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, অ্যাসিটোঅ্যাসিটেট, 4টা জিনিস, ঠিক আছে? যখন সুন্দর করে বলে দিবা এই 4টা জিনিস। এরপর তোমাকে জিজ্ঞেস করবে ক্রিয়েটিনিনের ক্লিয়ারেন্স ভ্যালু কত, ঠিক আছে? তারপর পুরো 4টা মনে রাখতে না পারলে 3টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে তোমার ক্রিয়েটিনিন, গ্লুকোজ, ইনুলিন, ঠিক আছে? এই 3টা জিনিস মনে রাখবা। ইউরিয়া মাঝে মাঝে জিজ্ঞেস করে, তো মনে রাখতে পারলে বেটার। এরপরে তুমি কিভাবে মেজার করবা প্লাজমা ক্লিয়ারেন্স ক্লিনিক্যালি? দেখো, ফর মেজারমেন্ট অফ প্লাজমা ক্লিয়ারেন্স অফ এনি সাবস্টেন্স, সে ক্রিয়েটিনিন, আমি ধরে নিলাম ক্রিয়েটিনিন আমি প্লাজমা ক্লিয়ারেন্সটা মাপবো। A patient is advised to collect urine in a container for 24 hours, ঠিক আছে? তারপর দেখো, at the midpoint of urine collection, that means at the end of 12 hours, a blood sample will be drawn from the patient. 24 ঘন্টার মধ্যে তোমার 12 ঘন্টা যখন পার হয়ে যাবে তখন একটা ব্লাড স্যাম্পল পেশেন্ট থেকে নিতে হয়। At the end of urine collection, patient will come to the laboratory with total collected urine. 24 ঘন্টা পরে তোমার যে পরিমাণ ইউরিন গুলো তুমি কালেক্ট করছো সেগুলো নিয়ে তুমি ল্যাবে আসবা। ল্যাবে আসার পরে volume of 24 hours urine is measured and then a small urine sample is taken from the collected urine. তুমি কতটুকু ইউরিন কালেকশন মানে কতটুকু ইউরিন এক্সক্রিশন করছো সেটা তুমি ভলিউমটা মেজার করবে। মেজার করার পরে ওখান থেকে সামান্য পরিমাণ স্যাম্পল ওরা নিয়ে নেবে। নেওয়ার পরে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স ইজ মেজার্ড বোথ ইন ইউরিন এন্ড ব্লাড স্যাম্পল অফ দ্য পেশেন্ট। ব্লাডে কতটুকু আছে, ইউরিনে কতটুকু আছে সেটা একটু মেপে দেখবে। কিভাবে মেপে? ইন টার্মস অফ মিলিগ্রাম পার মিলিলিটার। বন্ধ করে তার দিছি তার তার লেতে মরি যা বাবা করে। এরপরে দেখো 24 hours urinary volume of the patient is converted to the volume of urine in milliliter per minute. Now plasma clearance of substance is calculated by using the formula C equal to UV divided by P. U হচ্ছে তোমার ইউরিনে কতটুকু থাকে প্লাস ওই যে সাবস্টেন্সটা, P আর ডিভাইড বাই P হচ্ছে প্লাজমাতে কতটুকু থাকে, আর ইনটু V মানে হচ্ছে তোমার টোটাল ভলিউম অফ ইউরিন কত ছিল 24 ঘন্টা। এটা দিয়ে তুমি যে কোনো জিনিসের প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালুটা মেপে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি মেজারমেন্ট অফ জিএফআর। তোমরা আগেই বলছো যে জিএফআর মেজার করি আমরা ইনুলিন দিয়ে। কেন ইনুলিন দিয়ে মেজার করি বলতো? কারণ ইনুলিন আর জিএফআর এর রেট কি সেম না? 125 মিলিলিটার পার মিনিট না? দেখো ইনুলিনের রেটটা দেখো, ক্লিয়ারেন্স ভ্যালুটা দেখো, আর জিএফআর এর ক্লিয়ারেন্স ভ্যালুটাও সেম, সরি মানে জিএফআর এর রেটটাও সেম, 125 ml পার মিনিট। সেম হওয়ার কারণে আমরা ইনুলিন দিয়ে জিএফআরটাকে মেজারমেন্ট করি। আরো কিছু সাবস্টেন্স থাকে, ফর এক্সাম্পল ম্যাগনেটো, সরবিটল, এগুলো দিয়ে আমরা জিএফআর মেজারমেন্ট করতে পারি। কিন্তু ক্লিনিক্যালি কোনটা ইউজ হয় বলতে পারবা? ইনুলিন কিন্তু ক্লিনিক্যালি ইউজ হয় না। ইনুলিন ক্রিয়েটিনিন ইউজ করা হয় আমার ইনুলিন কি বডিতে প্রোডিউস হয়? না না ভাইয়া। না, এক্সট্রা করে নিতে হয়, সেজন্য তোমার এটা কষ্ট, ওই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি। ক্লিনিক্যালি সবাই আমরা ক্রিয়েটিনিন দিয়ে ইউজ করি, মানে ক্রিয়েটিনিনটা ইউজ করি। কিন্তু ক্রিয়েটিনিন ইউজ করার একটা সামান্য একটা ভুল আছে। কেন বলতে পারবো ভুলটা? মানে ক্রিয়েটিনিন যে আমরা ইউজ করি, ভাই এটার কিছু অ্যাক্টিভ সিক্রেশন হবে। হ্যাঁ কিছু অ্যাক্টিভ সেক্রেশন হয় বডিতে, কারণ মাসল মাস থেকে ক্রিয়েটিনিন ক্রিয়েট হয়, সেজন্য তোমার অ্যাকুরেট ভ্যালুটা দেয় না, একটু এদিক সেদিক ভ্যালু দেয়, ঠিক আছে? তাও আমাদের যেহেতু এটা এন্ডোজেনাসলি প্রোডাকশন হয় ক্রিয়েটিনিনটা, ওই জন্য আমরা ওটা ইউজ করতেছি বেশি। আমরা এক্সট্রা কোনো কষ্ট দিব না পেশেন্টকে। দেখো ক্রাইটেরিয়া অফ সাবস্টেন্স ইউজ ফর মেজারিং জিএফআর। তো কোন কোন জিনিসগুলোকে তুমি মানে জিএফআর মেজারমেন্ট করার জন্য নিতে পারো? হ্যাঁ, ওগুলো ক্রাইটেরিয়া কি থাকবে ইউজ করতে পারে। তুমি কেন ইনুলিন নিচ্ছ তুমি? হ্যাঁ, ইনুলিনটা না নিয়ে তুমি অন্য কিছু কেন নিচ্ছ না? তখন তুমি বলবা যে স্যার ইনুলিনটা হচ্ছে একদম ফিল্টার্ড হয়, এটা কোথাও রিঅ্যাবজর্ব হয় না, কোথাও মেটাবলাইজড হয় না বডিতে, বা কোথাও প্রোডাকশনও হয় না, কোথাও আবার সেক্রেশনও হয় না বডিতে। যেটা বডিতে আমি ইনটেক করতেছি ঠিক সেই পরিমাণ বডি দিয়ে চলে যাচ্ছে, সেজন্য এটাই আমি নিচ্ছি। এবং এটা হচ্ছে নন টক্সিক, এটা কোনো ক্ষতিকর প্রভাব আমাদের বডিতে ফেলে না, সেজন্য আমি ইনুলিনটাকেই প্রেফার করি, ঠিক আছে? তো কোশ্চেন দিল হোয়াই ইনুলিন, এটা জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাকে তো আমি একটু আগে বললাম ক্লিনিক্যালি ক্রিয়েটিনিন ইজ ইউজড টু মেজার জিএফআর, কারণ এটা হচ্ছে এন্ডোজেনাসলি প্রোডিউসড। তো দেখো সেরাম ক্রিয়েটিনিনের একটা শর্ট নোট কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এটা। তো শর্ট নোটের মধ্যে তুমি ডেফিনেশনটা দিয়ে দিবা, নরমাল লেভেলগুলো দিয়ে দিবা, এরপরে কখন ইনক্রিজ হয় কখন ডিক্রিজ হয় ক্রিয়েটিনিন, এইসব জিনিসগুলো একটু দিয়ে দিবা। এরপরে আরেকটা শর্ট নোট আসতে পারে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, এটাও সুন্দর করে দিয়ে দিবা। এখানের মধ্যে হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট লিখবা, প্রসিডিউর গুলো লিখবা, কিভাবে কি করতে হয়, সুন্দর করে ফর্মুলা গুলো দিয়ে সুন্দর করে শর্টনোটটা সাজাই ফেলবা। এটা আসতে পারে অনেক সময় পরীক্ষায়। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি? স্লো যাবো একটু?
না ঠিক আছে ভাই। আচ্ছা, এটা কে, জোহেব নাকি? জি ভাই। এরপরে আমরা আসি পিকুলারিটিস অফ আরবিএফ, রেনাল ব্লাড ফ্লো পিকুলারিটি। এটা কেন অন্য ব্লাড থেকে আলাদা? কারণ দেখো এখানে দুইটা পোর্টাল সিস্টেম থাকে, হ্যাঁ, দুইটা টু সেটস অফ ক্যাপিলারি থাকে। এরপরে এখানে হাই হাই ব্লাড ফ্লো রেট থাকে, ঠিক আছে, ওদের ব্লাড ফ্লো রেটটা কিন্তু বেশি। এরপরে দেখো ওদের ক্যাপিলারি বেডের প্রেশারটাও কিন্তু বেশি থাকে, ঠিক আছে। এরপরে ব্লাড ফ্লো সিলেক্টিভলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কিডনি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার যতটুকু পরিমাণ ব্লাড লাগে অতটুকু পরিমাণ ব্লাড চলে যায় কিডনিতে, ঠিক আছে। এরপরে দেখো অটো রেগুলেশন অফ আরবিএফ, এটা কিন্তু অটো রেগুলেট হতে পারে। তারপরে ওদের প্রেজেন্স অফ বাসার একটা, ওদের কিছু ছোট ছোট বাসার একটা থাকে, ঠিক আছে। এরপরে আমরা আসবো কোথায়, দেখি আমাদের কি আছে টপিক, অটো রেগুলেশন অফ আরবিএফ। কি বলতে পারবা কিভাবে অটো রেগুলেশন হয়? কেউ একজন বলো আমাকে, অটো রেগুলেশন কিভাবে হয়? যদি মিন আর্টারিয়াল প্রেসার 75/160 এর মধ্যে থাকে, কিডনি নিজেই ব্লাড ফ্লো রেগুলেশন করতে পারে। এরপর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে প্রেসারটা, তাহলে হচ্ছে কিডনি অটো রেগুলেশনটা করতে পারে না। আচ্ছা, আমি জানি না তুমি কি বলছো, আমার জানা নেই এটা। যাই হোক, আচ্ছা দেখো আমি তোমার, আচ্ছা আমি এটা পড়ানোর আগে একটু আগের সাইডে যাই। দেখো এখানে আমি বললাম ব্লাড ফ্লো সিলেক্টিভলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কিডনি। এখানে এটা বলতে বলো তো কত পার্সেন্ট যায়, কর্টেক্সে কতটুক যায়, মেডুলাতে কতটুক যায়? ভাই 98 আর 2। 98 আর আর 1 to 2 মেডালায় হচ্ছে 98, আর সরি কর্টেক্স হচ্ছে 98, আর মেডালায় 2%। আচ্ছা, এটা ডিরেক্টলি বলে দিও না, একটু মানে রেঞ্জ আকারে বললে বেটার, একদম হু হু বলে দিলে সাদা মাইন্ড করতে পারে। কর্টেক্সে 98 থেকে 90%, আর মেডুলায় 1 থেকে 2%। আচ্ছা আমি বলি 90 থেকে 95% হচ্ছে কর্টেক্সে, আর 5 to 10% হচ্ছে মেডুলাতে। এটা এবিসি দেওয়া আছে, ঠিক আছে, এবিসিটা আমি ফলো করছিলাম আর কি তোমাদের পড়ানোর সময়। তো আমি এবিসি থেকে বললাম, তোমরা যদি কোনো রেফারেন্স পাও তাহলে তোমরা তোমাদের রেঞ্জটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা আসি অটোজেনিক রেগুলেশন, অটোজেনিক সরি অটো রেগুলেশন। অটো রেগুলেশন কি বলছিল একজন, আমি একটু আবার বলো তো, বলো, বলবো না? ঠিক আছে, আমি বলি। ও বলছিল হয়তো 80 থেকে 180 মিলিমিটার পার মার্কিউরি থেকে, মানে ওই প্রেশারটা থাকলে তখন কিডনি নিজে নিজে অটো রেগুলেট করতে পারে ব্লাডটা, ঠিক আছে। আচ্ছা আমি দেখো এখানে এবিসি এটা দিছে, দেখো যখনই তোমার ব্লাড প্রেশার কমে যাবে তখন রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে, আর রেনাল ব্লাড ফ্লো যখন কমে যাবে তখন তোমার ফিল্ট্রেট জিএফআরটাও কমে যাবে। জিএফআর কমে গেলে তোমার এনএসিএল রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে পিসিটি থেকে, আর ম্যাকুলার ডেন্সিটিতে এনএসিএল কমে যাবে। আর যখন ম্যাকুলার ডেন্সিটিতে এনএসিএল কমে যাবে তখন এফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট হয়ে যাবে। আর এফারেন্ট আর্টেরিওল ডাইলেট হওয়া মানে কি, বেশি বেশি আরবিএফ আসবে। বেশি বেশি আরবিএফ আসবে মানে কি, বেশি বেশি জিএফআর। জিএফআর আসলে আস্তে আস্তে কি হবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার রিভার্স অ্যাকশন হয়। আচ্ছা আরেকটা অ্যাকশন দেখো, যখনই এনএসিএল কমে যাবে ম্যাকুলার ডেন্সিটিতে তখন কি হবে দেখো, তোমার জাস্টাগ্লোমেরুলার সেলস গুলো স্টিমুলেট হবে। জাস্টাগ্লোমেরুলার সেল থেকে কি এনজাইম সরি কি হরমোন রিলিজ করে, রেনিন, ঠিক আছে। আর রেনিনের কাজ কি দেখো, এরপরে কি করে, অ্যাঞ্জিওটেনসিন 2 টাও বেড়ে যাবে। আর এই সবগুলো মিলে কি করে, এফারেন্ট আর্টেরিওল গুলোকে কনস্ট্রিক্ট করে ফেলে। তাহলে দেখো একদিকে সে ডাইলেট করতেছে এফারেন্ট কে, আর কনস্ট্রিক্ট করতেছে কাকে, ইফারেন্ট কে। মানে সে ঢুকতেছে বড় পাইপ দিয়ে, তারপরে বের হচ্ছে, এটা হচ্ছে তোমার ধরো ক্যাপিলারি ধরো, আর বের হচ্ছে ছোট পাইপ দিয়ে। হ্যাঁ, তাহলে এই মাঝখান দিয়ে কি প্রেশারটা বেশি থাকবে না, বেশি বেশি ব্লাড আসতেছে, ঠিক আছে, আর রিএফ বেড়ে যাচ্ছে। তার মানে কি জিএফআরও বেড়ে যাচ্ছে এখানে এই জায়গাতে, ঠিক না? কারণ এটা বড় পাইপ দিয়ে ঢুকতেছে আর ছোট পাইপ দিয়ে বের হচ্ছে, এই জন্য। আর রিভার্স সিচুয়েশন হয় যখন, রিভার্স কাজকর্মগুলো হয় যখন তোমার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তখন উল্টা 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 জিনিসটাই হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা মায়োজেনিক রেগুলেশন আছে মনে হয়, এটা জানো তোমরা, জানো মায়োজেনিক জি ভাই, রেগুলেশন? এই ভাইয়া। ব্লাড ভেসেলের স্ট্রেচের কারণে যেটা হয়, একটু বলো তো সুন্দর করে, ভেসেল ওয়াল থেকে। আমি একটু অ্যাড করে নিই তো এটা সাইড, একটু বলো কেউ একজন বাকিটা শুনে। হ্যাঁ, ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তখন সেটা আর্টারির ওয়ালকে স্ট্রেচ করবে। তো এই স্ট্রেচের জন্য একটা সেকেন্ডারি ইফেক্ট হবে, যার জন্য মানে ব্লাড ভেসেলটা আবার কনস্ট্রিক্ট করবে, সেজন্য ব্লাড ফ্লোটা কমে যাবে আবার। ঠিক আছে, এবার একটু আমাকে জোরে বলো। ভাই এটাই ভাই, যে বলছে আরেকবার সে তো বস ভাই, এরপর আর আরেকবার শুনতে পাচ্ছি। আমি জানি না এখানে কে বস বা কে অ্যাসিস্ট্যান্ট, আমি সবার তো শুনতে পাচ্ছি, আমরা সবাই শিখতেছি এখানে, ঠিক আছে। তো তুমি একটু বলো।
না ওই যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে হচ্ছে সেটা আর্টেরিয়াল ওয়াল কে স্ট্রেচ করবে। তারপর তো হচ্ছে ওখান থেকে একটা মানে ওটার একটা কি বলে এটাকে সেকেন্ডারি কন্ট্রাকশন বলে মনে হয়। আচ্ছা, বসের নাম জি কি? ভাই। বসের নাম কি? আচ্ছা, যাই হোক, প্লাজমা লোড। দেখো প্লাজমাটা কি টোটাল অ্যামাউন্ট অফ দ্য সেড সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনিস পার মিনিট। এটা কি বলছে একটু বুঝে দাও কি আমাকে, প্লাজমা লোডটা মানে কি বলো। ভাইয়া একটা সাবস্টেন্স যেটা প্লাজমা যতটুকু আছে তার কতটুকু কিডনি দিয়ে যাচ্ছে প্রতি মিনিটে, সেটাই হচ্ছে প্লাজমা। আচ্ছা, মানে হচ্ছে প্লাজমাতে ধরো তোমার মানে প্লাজমাতে যে পরিমাণ জিনিসটা থাকে ওটা যখনই কিডনি দিয়ে পাস প্রতি মিনিটে পাস করবে ওটা প্লাজমা লোড। এবার টিবিউলার লোডটা কি জিনিস একটু পড়ে শোনাও আমাকে কেউ একজন। আমি হাঁপাই গেছি, আমার খারাপ লাগতেছে, তো একটু তোমরা একটু পড়ে দাও টিবিউলার লোডটা কি একটু বলো। The amount of substance present in pulpit produced by all nephron of both kidney per minute. আচ্ছা, তার মানে দেখো তোমার যে গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে যেটুক পরিমাণ প্লাজমা পাস হচ্ছে, ওই পরিমাণ প্লাজমাতে কি পরিমাণ সাবস্টেন্স থাকে, ওই কি পরিমাণ সাবস্টেন্সটা হচ্ছে প্লাজমা লোড। আর কি পরিমাণ ফিল্টার্ড হয়ে তোমার ক্যাপসুলার স্পেসে যাচ্ছে ওটা হচ্ছে টিবিউলার লোড। বুঝছো? তাহলে দেখো প্রত্যেক মিনিটে কতটুক পরিমাণ গ্লুকোজ পাস করে, তাহলে 650 মিলিগ্রাম পার মিনিট হচ্ছে পাস করে ক্যাপিলারি দিয়ে। আর ওখান থেকে ফিল্টার্ড হয় কতটুক, টিবিউলার লোড অফ গ্লুকোজ কত 125, সরি আমি এখানে ভুল লিখেছি, এটা হচ্ছে 125 মিলিগ্রাম পার মিনিট। এটা 1225 হবে না, 125 হবে। ঠিক আছে, এরপরে দেখো রেনাল থ্রেশহোল্ড কি জিনিস। রেনাল থ্রেশহোল্ড হচ্ছে একটা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন যে কোনো সাবস্টেন্সের, যেটা যে কনসেন্ট্রেশনে বা ওই কনসেন্ট্রেশনের নিচে যদি থাকে তাহলে ওই সাবস্টেন্সটা ইউরিনে অ্যাপিয়ার করবে না। ঠিক আছে, যখন এই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের উপরে ওই লেভেল থেকে উপরে চলে যাবে তখনই সেই জিনিসটা ইউরিনে অ্যাপিয়ার করবে। ঠিক আছে, এটা হচ্ছে রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ। বুঝা গেছে? আর কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে বাইবাতে, হোয়াট ইজ দ্য রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ, একটু বলো দেখি। তাহলে তুমি বলবা 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা জিজ্ঞেস করে, এগুলো খুবই ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে বাইবাতে, হোয়াট ইজ দ্য রেনাল থ্রেশহোল্ড, ডেফিনেশন কি, গ্লুকোজ রেনাল থ্রেশহোল্ড কত, এগুলো জিজ্ঞেস করবে। দেখতে অনেক সহজ লাগতেছে কিন্তু এগুলো জিজ্ঞেস করে। দেখবে প্রফিট টেবিলে যখন বসবা এই জিনিসটা মাথা থেকে ছুটে যাবে। বারবার বলতেছি কারণ অনেক সময় মানে ভয় অনেক কিছু চলে যায় মাথা থেকে, তুমি অনেক কিছু পারো, হ্যাঁ অনেক কিছু জানো, ঠিক আছে ভালো, অনেক ভালো, এটা যখন তুমি প্রফিট টেবিলে বসবা তোমার সামনে 3-4 জন স্যার থাকবে বা ম্যাডাম থাকবে, তখন দেখবা অটোমেটিক তোমার মাথা থেকে ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে ভাইভাতে গিয়ে। ঠিক আছে, সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করবা, ইজি জিনিসগুলো বারবার ভুলে না যাওয়ার চেষ্টা করবা, বারবার ধরে পড়বা, প্র্যাকটিস করবা, আয়নার সামনে দাঁড়াতে প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, যাতে প্রফিট এক্সামে গিয়ে বা প্রফিট টেবিলে গিয়ে না আটকাও। বুঝা গেছে? এবারে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। এটাতে এখান থেকে জিজ্ঞেস করে টিএমজি ভ্যালু অফ গ্লুকোজ, এটা মাস্ট জিজ্ঞেস করবে এটা। ঠিক আছে, তাহলে তোমাকে এটা জানার আগে তোমার জানতে হবে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম কি জিনিস। ইট ইজ দ্য ম্যাক্সিমাম এন্ড কনস্ট্যান্ট রেট at which every actively reabsorbed or secreted substance is transported by the tubular cells of both kidneys per minute. ঠিক আছে, যে রেটে তোমার একটা সাবস্টেন্স রিঅ্যাবজর্ব হয় বা সেক্রেটেড হয় কি দিয়ে, টিউবুলার সেলস অফ বোথ কিডনি দিয়ে প্রতি মিনিটে, ওটা হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এখন ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম অফ গ্লুকোজ মানে টিএমজি ভ্যালু কত, 375 মিলিগ্রাম পার মিনিট। বোঝা গেছে? এটা জিজ্ঞেস করতে পারে। ইম্পর্টেন্স অফ টিএমজি মানে কি, ইম্পর্টেন্স অফ টিএমজি কেন তোমার টিএমজি পড়তে হবে। দেখো যখন টিএমজিটা এক্সিড করে নর্মাল ভ্যালু থেকে, তখন ইট ইজ এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। এবং এটা কোথায় পাওয়া যায়, টিএমজি যখন দেখো টিএমজি ভ্যালু এক্সিড করা মানে কি, তোমার বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা ইউরিন দিয়ে পাস হয়ে যাবে। তো ইউরিন দিয়ে পাস হওয়া মানে কি, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে না তোমার গ্লুকোজটা ইউরিন দিয়ে পাওয়া যায়। ঠিক আছে, ভাই একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। রেনাল টিস্যুড আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের মধ্যে সম্পর্কটা কি? রেনাল টিস্যুড আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের মধ্যে সম্পর্ক? রেনাল থ্রেশহোল্ড হচ্ছে একটা মিনিমাম ভ্যালু, যেটার উপরে নিচে থাকলে তা ইউরিন দিয়ে পাস করবে না, আর যেটার উপরে গেলে তখনই রেনাল থ্রেশহোল্ড দিয়ে পাস করবে, এটা হচ্ছে একটা ভ্যালু। আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হচ্ছে কতটুকু পরিমাণ রিঅ্যাবজর্বড হয় বা কতটুকু পরিমাণ সেক্রেশন হয়। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। রেনাল থ্রেশহোল্ডে কিন্তু তোমার সেক্রেশনের কথা আসতেছে, কিন্তু সরি, রেনাল থ্রেশহোল্ডে তোমার ইউরিন দিয়ে ইউরিনে অ্যাপিয়ার হওয়ার কথা আসতেছে, কিন্তু ট্রান্সপোর্ট ম্যাক্সিমামে অ্যাপিয়ার হওয়ার কথাটা আসতেছে না। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু, যখন এটা এক্সিড করে ফেলবে তখন তুমি সেটাকে দেখতে পাবা ইউরিন নিয়ে। বুঝছো? মানে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বেশি হলে ইউরিন দিয়ে যাবে না রেনাল টিস্যুড বেশি হলে ইউরিন দিয়ে যাবে?
গ্লুকোজটা। আচ্ছা, রেনাল থ্রেশহোল্ড বেশি হলে, এটা যে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বেশি হলে তখন ইউরিন দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। আর টিএমজি ভ্যালুটা ম্যাক্সিমাম তোমার কখন ইউজ করা হয় জানো? টিএমজি ভ্যালু হচ্ছে তোমার কতটুকু পরিমাণ রিঅ্যাবজর্ব হচ্ছে বডিতে, মানে তোমার যে টিবিউল আছে না, টিবিউল থেকে কতটুকু পরিমাণ রিঅ্যাবজর্ব হচ্ছে, ওটা হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। এরপরে দেখো হরমোনস প্রডিউস বাই দ্য কিডনি, জিজ্ঞেস করতে পারে কি কি হরমোন প্রডিউস করে কিডনিতে, সোর্স গুলো একটু দেখে নিবা। কি কি দেখো, তিনটা হরমোন, রেনিন, এরিথ্রোপয়েটিন আর হচ্ছে 125, এটা হচ্ছে কি বলে, এটাকে বলো তো, আমি জানি না, ভুলে গেছি, বলো তো 3 নম্বরের হরমোনটার নাম কি? 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল। আচ্ছা, অনেক বড় না, আমি ভুলে গেছি, তোমাকে জিজ্ঞেস করলাম। এই তিনটা হরমোনের কথা জিজ্ঞেস করে। এবার হচ্ছে হরমোনস রেগুলেটিং টিউবুলার রিঅ্যাবজর্পশন, দেখো কি কি হরমোন রেগুলেট করে। দেখো অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে তোমার ওয়াটারের রিঅ্যাবজর্পশন বাড়াই দেয়, পটাশিয়াম সেক্রেশনও বাড়াই দেয়। অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে, তাও সেও কিন্তু বাড়ায়, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন কি বলে ওয়াটার কি করে, হাইড্রোজেন আয়ন সেক্রেশন এগুলো বাড়াই দেয়। এবার দেখো এডিএইচ কি করে, এডিএইচ হচ্ছে হাইড্রোজেন ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াই দেয়। অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পলিপেপটাইড কি করে, কি বলে সল্টের সোডিয়াম সল্টের রিঅ্যাবজর্পশন কমাই দেয়। এবারে প্যারাথাইরয়েড হরমোন কি করে দেখো, এটা কমাচ্ছে, ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে আর ফসফেটের রিঅ্যাবজর্পশন কমাচ্ছে। এরপরে দেখো এখান থেকে শর্ট নোটস গুলো খুবই ইম্পর্টেন্ট, রেনিনের শর্ট নোট আসবে, এডিএইচ এএনপি, এগুলো শর্ট নোট আসলে রিটেনের জন্য খুবই সুন্দর করে পড়ে ফেলবা, এগুলো পাইবারতে মাঝে জিজ্ঞেস করতে পারে, এডিএইচ এর মেকানিজম জিজ্ঞেস করতে পারে, এডিএইচ এর মেকানিজম বলো, এটা জিজ্ঞেস করবে। এরপরে তোমার রেনিন থেকে হয়তো তোমার যখন তুমি পড়ে রেনিন জিজ্ঞেস করবে, তখন তোমাকে এরপরে রেনিন থেকে তোমাকে চলে যেতে পারে রাস মেকানিজম, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এখানে চলে যেতে পারে, ঠিক আছে? এগুলো থেকে তো এডিএইচ তো তোমরা জানো, এডিএইচ এর ফাংশন গুলো জিজ্ঞেস, মেকানিজম জিজ্ঞেস করবে। এএনপিটা রিটেনের ক্ষেত্রে আসে, মাঝে মাঝে জিজ্ঞেস করে ভাইভাতে, করে নিবা। এরপর দেখো কি কি প্রসেসে তোমার টিউবুলার রিঅ্যাবজর্পশন হয়। দেখো প্রথমে টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে, তিনটা প্রসেসে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, পিনোসাইটোসিস। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি তোমার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? এক্সাম্পলগুলো দিয়ে দিবা সুন্দর করে। এরপরে ফ্লুইড থেকে যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে কি হয়েছে, আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে যা ব্লাডে চলে যায়। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য সাবস্টেন্সেস রিঅ্যাবজর্বড বাই পিসিটি, কি কি সাবস্টেন্স রিঅ্যাবজর্ব হয় এটা জিজ্ঞেস করবে। why পিসিটি হ্যাজ হাই রিঅ্যাবজর্পশন অ্যাবিলিটি, এটাও জিজ্ঞেস করে, কেন পিসিটি তে হাই রিঅ্যাবজর্পশন অ্যাবিলিটি বেশি থাকে। এরপরে ফাংশনস অফ ডিসিটি, এটাও জিজ্ঞেস করে মাঝে মাঝে। রিটেনের ক্ষেত্রে এগুলো রিটেনে কম আসে কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো ফাংশনস অফ পিসিটি, তারপরে সাবস্টেন্স রিঅ্যাবজর্বড বাই পিসিটি। ভাইয়া পিসিটির কেন হচ্ছে হাই রিঅ্যাবজর্পশন অ্যাবিলিটিতে থাকে একটু বলতেন যদি। হ্যাঁ বলবো, একটু পরে পরে বলতেছি, ঠিক আছে? এরপর দেখো ফাংশনস অফ পিসিটি, substances reabsorbed by PCT, functions of PCT, এটা তুমি আগে বলছিলাম। এবার substances completely reabsorbed by PCT, এটা একটু দেখো কি কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার সাইটস অফ সোডিয়াম রিডাকশন কেউ একজন রিডিং করো দেখি আমাকে, একটু বলো, একদিন পড়ে দাও সুন্দর করে। Site PCT reabsorbed 60%. Process sodium hydrogen exchange, sodium glucose co-transport, sodium glucose co-transport. TL of LH reabsorb 30%, sodium potassium to chlorine co-transport. DCT te reabsorb 7%, process sodium chlorine co-transport. Collecting tubule reabsorb 3%, process sodium hydrogen exchange, sodium potassium exchange. ফরমেশন অফ ইউরিন, এটা তোমার তিনটে প্রসেস থাকে, তিনটে প্রসেসের নাম কি একটু বলো তো? ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন। ফিল্ট্রেশন, শুধু এগুলো বললে হবে না, আগের প্রেফিক্সগুলো। টিউবুলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন আর টিউবুলার রিঅ্যাবজর্পশন। হ্যাঁ, এগুলো তিনটা সুন্দর করে লিখবা রিটার্নের ক্ষেত্রে, এগুলো জিজ্ঞেস করো না, রিটার্নে আসে প্রায় সময়। এরপরে দেখো ফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন, কনসেন্ট্রেটেড ইউরিন কখন ফরমেশন হয়, কখন ডাইলিউট ইউরিন ফরমেশন হয়, এবং অ্যাসিডিফিকেশন অফ ইউরিন কিভাবে হয়, আমাকে একটু বুঝে দাও কেউ, কনসেন্ট্রেটেড ইউরিন কখন হয়, কিভাবে হয়, কোথায় কনসেন্ট্রেটেড হয়, বলবা কেউ? ভাইয়া কনসেন্ট্রেটেড ইউরিন হচ্ছে এক্সেস সিক্রেশন অফ সলিউট এন্ড হচ্ছে এক্সেস সিক্রেশন অফ সলিউট এন্ড বেশি বেশি করে একটু ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে যায় এটার মধ্যে কনসেন্ট্রেটেড ইউরিনে। আচ্ছা, বেশি বেশি ওয়াটার অ্যাবজর্ব হয়ে যায়, এবং কেন হয় ওয়াটার অ্যাবজর্পশনটা, কোন হরমোনের কারণে হয়? এডিএস। এডিএইচ এর কারণে। এডিএইচ এর জন্য হাই লেভেল অফ এডিএইচ থাকে এজন্য এখানে। কোথায় হয়, কোন জায়গায় হয়? ডিস্টাল কনভলিউটেড টিউবুল।
শিওর? না, ওখানে হচ্ছে 5% আর 15% হচ্ছে কালেক্টিং ডাটা। ভেরি গুড। আর ডাইলিউটটা কখন হয়? যখন ব্লাড ভলিউম বেশি থাকবে তখন। কোথায় হয়? ভাইয়া তখন হচ্ছে এডিএইচ এর কোনো কাজ থাকবে না। আচ্ছা, অ্যাসিডিফিকেশনটাও তোমরা বলো দেখি মলিকিউলার জন্য। বলো, শর্টকাট করে বলো, এরকম করে বললে হবে। দুইটা প্রসেসের নাম বলো, কি কি মেকানিজম দিয়ে হয়? অ্যাসিডিফিকেশন মূলত তিনটা কারণে হয়। একটা হচ্ছে সিক্রেশন অফ প্রোটন আয়ন এক্সেসিভলি, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন এন্ড প্রোডাকশন অফ বাইকার্বনেট আয়ন। আবার একটু বলো তো। Secretion of proton ion more than normal, reabsorption of bicarbonate ion and formation of bicarbonate ion by tubular cells. এই তিনটা প্রসেস বললেই হবে। তারপরে এই তিনটা একটু ভালো করে জানবা আর কি, ঠিক আছে? ফরমেশন অফ ইউরিন কি, ফরমেশন অফ কনসেন্ট্রেশন কিভাবে হয় তোমরা ভাইবার জন্য বলে ফেলে, আর এটার জন্য একটু ডিটেইলসে পড়তে হবে। আর ডাইলিউট ইউরিনটাও একটু ভাইবার জন্য নরমালি যেভাবে বলছো ওভাবে বললে হবে, আর এটার জন্য একটু ডিটেইলসে পড়বা। সেম অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের ক্ষেত্রেও সেম জিনিস। এরপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরিন। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবা, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবা, এগুলো গাইডে দেওয়া আছে, গাইড থেকে পড়ে নিতে পারবা। এবারে দেখো obligatory urine volume. এটা কি দেখো, it is the minimum volume of the urine required to excrete the excretable solute load at maximum concentration in individual per day. ঠিক আছে? এটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টোটাল excretable solute load আর হচ্ছে renal concentrating power এর উপরে তোমার ডিপেন্ড করে। ফর্মুলাটা দেখো নিচে সুন্দর করে ফর্মুলা দেওয়া আছে, এটা দেখলেই বুঝে যাবা। এবং obligatory urine volume এর পরিমাণ কত? 500 ml per day, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? 500 ml per day। এরপর দেখো যখন তোমার এর থেকে কম পরিমাণ যখন ইউরিন এক্সক্রিশন হবে, মানে অলিগুরিয়া হবে, ওটাকে আমরা কি বলি? অলিগুরিয়া বলি। অলিগুরিয়া ইজ ডেইলি ইউরিন এক্সক্রিশন লেস দেন দ্য অবলিগেটরি ইউরিন ভলিউম। ঠিক আছে? 500 ml থেকে যদি কম ইউরিন হয় তাহলে ওটা হচ্ছে অলিগুরিয়া। আর পলিউরিয়া কখন? পলিউরিয়া ইজ ডেইলি ইউরিন এক্সক্রিশন মোর দেন 3 লিটার ইন অ্যাডাল্ট। তখন 3 লিটারের বেশি যখন তোমার এক্সক্রিশন হবে তখন এটা পলিউরিয়া বলি। এরপর দেখো কিছু শর্ট নোটস, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য। সেটা হচ্ছে অসমোলার ক্লিয়ারেন্স, এটা তোমরা সুন্দর করে পড়ে নিবা। তারপরে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া নিয়ে শর্ট নোট, কখন প্রোটিনিউরিয়া হয়, কোন কোন ক্ষেত্রে, ডেফিনেশন বলবো, নরমালি ইউরিনে কতটুকু পাওয়া যায়, তারপরে তোমার কখন প্রোটিনিউরিয়া হবে, এগুলো সুন্দর করে ভ্যালুগুলো জানবা। তারপরে পলিউরিয়া, এটাও ডেফিনেশন জানবা, তারপরে কখন বলে, কিভাবে হয়, কখন হয়, শর্ট নোট আকারে পড়ে ফেলবা। মাইক্রো অ্যালবুমিন, এটা তো শুধুমাত্র একবারই আসছিল মেবি, মাইক্রো অ্যালবুমিন। এটা হচ্ছে 2016 সালে নদী আসছিল চিরাং বোর্ডে। এই কোশ্চেনটা নিয়ে একটা খুব মজার আছে, গল্প আছে, আমাদের মেডিকেলের সিনিয়ররা বলছিল আর কি, যে ওরা সবকিছু পড়ে গেছে, ম্যাক্রোঅ্যালবুমিন কি পড়ে জানে, তো ওইটা আসছিল তোমার প্রফের রিটেনে। তো হোয়াট ইজ ম্যাক্রোঅ্যালবুমিন? তো একটা ভাইয়া লিখছে দ্য অ্যালবুমিন হুজ সাইজ ইজ মাইক্রো ইট ইজ কল্ড ম্যাক্রোঅ্যালবুমিন, এটা লিখে চলে আসছে, বুঝছো? তো পরবর্তী দিনে পাস করছিল, হয়তো কোশ্চেন সব ঠিকভাবে লিখছিল, হয়তো যেন পাস করে গেছে। মজার কাহিনী আর কি। হোয়াট ইজ মাইক্রোঅ্যালবুমিন? দ্য অ্যালবুমিন হুইচ ইজ মাইক্রো ইন সাইজ, এভাবে করে লিখছিল উনি। এরপর দেখো হেমাচুরিয়া, এটাও ইম্পর্টেন্ট শর্ট নোট, এটাও লাগবে। ডায়াবেটিস এর টাইপস গুলো একটু পড়ে নিবা। প্রেসার ডায়াবেটিস আর হচ্ছে কি অস্মোটিক ডায়াবেটিস মেবি, এগুলো একটু পড়ে নিবা। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট রেনাল ফাংশন টেস্ট। দেখি রেনাল ফাংশন টেস্ট গুলো একটু বলো, কি আমাকে একজন বলো। ফিজিক্যাল এক্সামিনেশন আছে, তারপর কেমিক্যাল এক্সামিনেশন, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। শুধু তিনটা? এগুলো এটা বললে তো ফেল করা দিবে। না, তারপর আরো আছে রেনাল ক্লিয়ারেন্স টেস্ট, তারপরে ইমেজিং টেস্ট। ভাই যে মেজারমেন্ট অফ জিএফআর আছে, এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। রুটিন এক্সামিনেশন অফ কিডনি, সেখানে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এন্ড কেমিক্যাল এক্সামিনেশন। দেন এস্টিমেশন অফ গ্লোমেরুলার ফাংশন এন্ড এস্টিমেশন অফ টিউবুলার ফাংশন। এস্টিমেশন অফ টিউবুলার ফাংশনের মধ্যে হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করা হয়, আর এস্টিমেশন অফ গ্লোমেরুলার ফাংশন হচ্ছে জিএফআর দেখা হয়, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট দেখা হয়, তারপর হচ্ছে ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট দেখা হয়, এগুলো। আচ্ছা, এভাবে করে তিনটা ব্রড হেডিং এ এখন যে বললো ওর মতো করে সুন্দর করে বলবা, তাহলেই স্যাররা খুশি হবে। রিটেনেও ঠিক সেম ভাবে বলবা। প্রথমে যেভাবে বলছো ও যদি বলো তাহলে স্যাররা কিন্তু ফ্রি রাখ করবে, তখন ফেলও করতে পারবে, আল্লাহ না করুক। আর রেনাল ফাংশন টেস্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যখন তুমি পারবে না তখন জিজ্ঞেস করবে, দেখি বলো তো রেনাল ফাংশন টেস্ট কি কি, তখন এটা জিজ্ঞেস করবে, মানে যখন গর্তে পড়ে গেছো গর্ত থেকে ওঠার জন্য সিঁড়ি ইউজ করবে এটা দিয়ে, ঠিক আছে? এরপর আমরা পরের টপিক কি আছে,
অ্যাবনর্মালিটিস অফ মেচুরেশন কেউ বলতে পারবে অ্যাবনর্মালিটিস অফ মেচুরেশন কি কি? কয় ধরনের অ্যাটনিক abnormalities? অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, নিউরোজেনিক ব্লাডার। আর কিছু নাই? অটোনোমাস ব্লাডার। আচ্ছা, নিউরোজেনিক ব্লাডার কি? Polyuria, oliguria, anuria. এগুলা বলা যায়, ঠিক আছে, কিন্তু অ্যাবনর্মালিটি বলছে এগুলোকে ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবনর্মালিটি। অ্যাবনর্মালিটি মেইনলি বললে তিনটা বলতে পারো, সেটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার আর হচ্ছে নিউরোজেনিক ব্লাডার, অথবা হাইপারটনিক বা হাইপার অ্যাক্টিভ ব্লাডার বলা যায়। আর একটা হচ্ছে নকটার্নাল মিউচুরেশন আছে, এটা রাতের বেলায় যারা মানে মিউচুরেট করে ওদেরকে নকটার্নাল মিউচুরেশন বলে এটাকে। আর যে দুইটা বললাম ফার্স্টে, যে দুইটা অ্যাটনিক আর অটোমেটিক, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুইটাই মেইনলি জিজ্ঞেস করে। তাহলে আমাকে বলো অ্যাটমিক ব্লাডার কি জিনিস, বুঝাও। অ্যাটমিক ব্লাডার কি, অটোমেটিক ব্লাডার কি, এগুলো ফিজিওলজিতে পড়ছো আশা করি, জেনারেল ফিজিওলজির টপিক। যদি ভাইয়া হচ্ছে যে Atonic bladder, বলো। atonic bladder is the urinary bladder with loss of tone in detrusor muscle. ওকে, বইয়ের ভাষায় বলে লাভ নাই। Detrusor muscle এ যদি tone loss হয়, কিভাবে টোন লস হয় বুঝে ভাই দাও। যদি এটা the miscretionary সেন্সরি নার্ভের ডিস্ট্রাকশনের কারণে হয়। আচ্ছা, অরিজিন গুলা নাটক গুলা বলতে পারবা কোনটা কোনটা? কোশ্চেনটা বুঝিনি। Parasympathetic source আর হচ্ছে pudendal nervous source, sacral 2, 3, 4. আর একটু বলো। এখানে আচ্ছা, হচ্ছে আগে যে আমাকে আমরা বলো, মিক্সোয়েশন রিফ্লেক্স কি পড়ছো তোমরা? জি ভাইয়া। ওটা বলো তো দেখি কি রাখবেন, বলবা না কেউ? বলে গেছো? আচ্ছা, আমাদের বলো মাসলের নামটা কি? ইউরিনারি ব্লাডারের ডেট্রুসার মাসল। মাসল স্পিংচার কয়টা থাকে? দুইটা, এক্সটার্নাল দুইটা। আর ইন্টারনাল। এবং ইন্টারনাল স্পিংচার। আচ্ছা, ইন্টারনালটাকে আমরা কন্ট্রোল করতে পারি নাকি এটা সেটা ইনভলান্টারি? এক্সটার্নালটা কন্ট্রোল করা যায়, ইন্টারনালটা কন্ট্রোল হয় না। আচ্ছা, এটা হচ্ছে ইনভলান্টারি কন্ট্রোল আর কি। আচ্ছা, এরপরে মেইনলি মানে আমাদের যে মেচুরেশনটা হয় এটা মেইনলি কোন নার্ভাস সিস্টেম দিয়ে হয়? অটোনমিক, parasympathetic, অটোনমিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্পথেটিক কার পার্ট? autonomic, বলো, যে প্যারাসিম্পথেটিক বলছো সে একটু বলো। autonomic. হ্যাঁ, অটোনমিকের দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে প্যারাসিম্পথেটিক আর হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে আমাকে বলো প্যারাসিম্পথেটিক এর নার্ভ রুট গুলো কি কি? S1, S2 এবং S2, S3 এবং S4, স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4। আর সিম্প্যাথেটিক হচ্ছে কি নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 2। তো মেইনলি এখানে মিউচুয়েশন রিফ্লেক্সের ক্ষেত্রে সিম্প্যাথেটিকটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই, খুবই কম আর কি। হ্যাঁ, নাই, একদমই নাই বলবো না, কিন্তু আছে, কিন্তু খুবই কম। কিন্তু মেইনলি কাজ করে প্যারাসিম্প্যাথেটিকটা। তো দেখো, আমি একটা ফিগার দিয়ে বুঝি একটু। এখানে ফিগারটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, দেখো S2, S3 এবং S4 টা ডেট্রোসার মাসলে কানেক্টেড আছে, এরপরে হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টারের সাথে কানেক্টেড আছে। তো যখনই তোমার ব্লাডারে ইউরিন এসে জমা হচ্ছে তোমার ডেট্রোসার মাসলটা কি বড় হচ্ছে, মানে স্ট্রেচিং হচ্ছে। যখন এই স্ট্রেচিং হয় তখন সেন্সরি নার্ভটা কি বলে সেন্সেশনটা S2, S3 দিয়ে পাস হয়, ঠিক আছে। তখনই তোমার ব্রেন থেকে একটা রিফ্লেক্স আসে, এখন তুমি পাস করো, মানে মিউচুয়েট করো, তখনই তোমার মিউচুয়েশনটা হয়, ঠিক আছে। তো এখন যখন তোমার স্যাক্রাল 2, 3, 4 নার্ভ গুলো যখন ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে, ধরো এটা ড্যামেজ হয়ে গেল, সরি, হ্যাঁ, দেখো মনে করো এই যে সিম্প্যাথেটিক, এটা এখানে একটু ড্যামেজ হয়ে গেল, ঠিক আছে, এটা নাই মনে করো। এখন তোমার ইউরিন এসে ফিল হচ্ছে, ঠিক আছে, ফিল হচ্ছে, এটা কি বড় হয়ে যাবে না আস্তে আস্তে? স্ট্রেচ হবে না? এই যে স্ট্রেচ হচ্ছে, এই সিগন্যালটা কি পাস করবে? যেহেতু তোমার এখানে পাস হওয়ার জন্য কোনো নার্ভ কাজ করতেছে না, পাস করবে সিগন্যালটা? পাস করবে না। তো একসময় যখন পাস না করতে, যখন তোমার এটা ওভারফিল হয়ে যাবে, তখন কি করবে? এই স্পিংচারটা দিয়ে তখন আস্তে আস্তে ড্রিবলিং হবে, ঠিক আছে, কয়েক ফোঁটা ইউরিন ড্রিবলিং হবে। এটাকে বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স। মানে তোমার ইউরিনারি ব্লাডারটা এক্সেসিভ ওভারফ্লো হয়ে গেছে, ওভারফ্লো হওয়ার কারণে কিছু ইউরিন দিকে ছোট ছোট আকারে ফোঁটার মতো পড়তে থাকবে, এটাকে বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এবং এটাই হচ্ছে অ্যাটনিক ব্লাডার, মানে টোনটা হারাই ফেলবে। লিপু মেবি বলছিল যে টোন হারাই যায় মানে ও যে বড় হচ্ছে বা যে রিল্যাক্স করতেছে, ঠিক আছে, এই সেন্সেশনটা তখন ব্রেনে যায় না, কারণ সিম্প্যাথেটিক
সরি প্যারাসিম্পথেটিক নার্ভগুলো ডিস্ট্রাকশনের কারণে S2 S3 S4 এর ডিস্ট্রাকশনের কারণে এটা হচ্ছে অ্যাটনিক ব্ল্যাডার। ঠিক আছে, অটোমেটিক ব্ল্যাডারে কি হয় বলতো? অটোমেটিক ব্ল্যাডারে সবকিছু ঠিক থাকে, কিন্তু হচ্ছে তোমার কি বলে ভাই যে ভাই ওটা ড্যামেজ হয়েছে সেন্ট্রাল সেন্ট্রাল রিজিয়নের সেন্ট্রাল উপরে। মিক্রিসাল সেন্টার আর হচ্ছে পেরিফেরাল মিক্রিসাল সেন্টারের ভিতরে কোনো কানেকশন থাকে না, ফলে আচ্ছা আমি সর্বশেষ বলি, অটোমেটিক তোমার সিগন্যালটা ব্রেইনে পাস করে না। ঠিক আছে, তোমার স্যাক্রাল নার্ভের উপরের রিজন যদি কোনো ডিস্ট্রাকশন হয়, ধরো এই রিজনে ডিস্ট্রাকশন হয়েছে, তোমার কোনো ট্রমার কারণে হয়তো তুমি এখানে ব্যথা হয়েছে বা এখানে সমস্যা হয়েছে, তখন দেখো তোমার রেট্রোসিয়াল মাসলটা তোমার ফুলতেছে বা বড় হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, তোমার সেন্সেশনটা কিন্তু ঠিকই S2 S3 দিয়ে যাচ্ছে, গিয়ে সে কিন্তু উপরে ব্রেইনে পাস করতে পারতেছে না, কারণ তার এখানে কি হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে একটা রিফ্লেক্ট চলে আসে অটোমেটিক যে তুমি পাস করো। তো তোমার ইনভলান্টারিলি তুমি কিন্তু তখন কি ইউরিন পাস করতেছো, তুমি জানো না, তুমি কন্ট্রোল করতে পারবে না, এটা তোমার নরমালি হয়ে যাচ্ছে। তোমার যখন ইউরিন এসে তোমার জমা হবে, এখানে জমা হচ্ছে, এটা এক্সটেনশন করতেছে, এখানে যাচ্ছে সিগন্যাল গিয়ে বলতেছে আবার ইউরিন তুমি পাস করো, তুমি জানো না অটোমেটিক হচ্ছে এটা। এই জন্য আমি এটাকে কি বলি, অটোমেটিক ব্ল্যাডার। আমি কি বুঝতে পারছি অটোমেটিক ব্ল্যাডার আর অ্যাটনিক ব্ল্যাডারের পার্থক্যটা কি, মানে কেন এই দুটা টার্ম কেন আসছে? অটোমেটিক তুমি জানতেছ না, অটো হয়ে যাচ্ছে, অটোমেটিক নিজে নিজে হচ্ছে, তুমি জানো না, কারণ তোমার ব্রেন এসেন্সেশন যাচ্ছে না। ঠিক আছে, বুঝছো? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ দেখি বলো, পারে কিনা আনসার করতে, আমি এত ভালো পারি না, তাও বলো। কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই তো আসে স্যাক্রাল 2, 3, 4 থেকে। তো এর উপরে যদি স্পাইনাল কর্ডের লেশন হয় তাহলে সেটা অটোমেটিক ব্লাডার হয়। তো এর উপরে যদি স্পাইনাল কর্ডের লেশন হয় তাহলে তো একদিক দিয়ে স্যাক্রাল 2, 3, 4 এর সাপ্লাইও বন্ধ হয়ে যাওয়ার কথা, তাহলে অটোমেটিকের সাথে সাথে তো অ্যাটনিক ব্লাডারও হওয়ার কথা। তুমি নার্ভাস সিস্টেম পড়ছো ভালো মতো? না ভাইয়া। নার্ভাস সিস্টেমটা যখন পড়নে এটা পড়বা তাহলে আনসারটা পেয়ে যাবা। ঠিক আছে, আমি বলবো না এটা। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। 2 বছরের নিচে মানে বাচ্চাদের অটোমেটিক ব্লাডার কেন হয়? এটা আসলে আমার জানা নেই আনসারটা। ভাইয়া এটা পারবো, বলবো। সেন্ট্রাল নার্ভাস প্রপারলি আমি জানি না। মাইলিনেশন হয় না সেজন্য। তোমরা কেউ জানো? আমি জানি না, আমার জানা ভাই নেই। মাইলিনেশন হয় না ওদের নার্ভ ফাইবারের, সেজন্য। আনসার কি পাইছো? ভাই এটা আনসার ছিল হচ্ছে যে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা প্রপারলি ডেভেলপমেন্ট হয় না। হ্যাঁ, যে কোশ্চেন করছো কি আনসারটা পাইছো? ভাই এটা গাইডনে দেওয়া আছে আর কি, মাইলিনেশন যে হয় না ওটা গাইডনে বলা আছে। আচ্ছা তাহলে এখন ক্লিয়ার তো? আমি গাইডেন পড়ি নাই তো, আমি আসলে জানি না, আজকে শিখলাম আর কি। ঠিক আছে, এখন জানছো? জি ভাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? ভাইয়া প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে বেশি রিঅ্যাবজর্পশন কেন হয়, এটার আনসার কি লুমিনাল? হ্যাঁ, এটার আনসার আমি দিব, একটু ওয়েট করে দিচ্ছি। আর একজন যে বলছিলা যে স্যাক্রাল নার্ভের উপরে যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে তো স্যাক্রাল নার্ভের ইয়াটা পাচ্ছে না, কোশ্চেনটা আবার করো তো। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই তো স্যাক্রাল 2, 3, 4 থেকে আসে, তো এর উপরে যদি স্পাইনাল কর্ডের লেশন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি অটোমেটিক ব্লাডার, মানে ওই সিমটমটা দেখা যায়। তো এর উপরে যদি লেশনটা হয় তাহলে এর নিচের অংশটা মানে স্যাক্রাল 2, 3, 4 তো তার স্পাইনাল কর্ড থেকে বেশিক্ষণ রিফ্লেক্স দিতে পারবে না। তো তাহলে এই অটোমেটিক ব্লাডারেরই আলটিমেট কনসিকুয়েন্স কি অ্যাটনিক ব্লাডার? না, অ্যাটমিক ব্লাডার কেন আলটিমেট কনসিকুয়েন্স কেন অ্যাটমিক ব্লাডার হবে? এটা তো তোমার, ও তো সেন্সেশনটা পাচ্ছে, রিফ্লেক্স কেন বেশিক্ষণ দিতে পারবে না? ঠিক আছে, ও তো সেন্সেশন পাচ্ছে ব্রেন অলরেডি। পর্যন্ত যেতে পারছে না। না পারুক, ও তো এখান থেকে কাজ চালাচ্ছে, ও এখান থেকে কাজ চালাচ্ছে না, রিফ্লেক্স হয়ে কাজ চালাচ্ছে তো এখান থেকে সেন্সেশন। স্পাইনাল কর্ড কি এর এখান পরে থেকে সবসময় রিফ্লেক্সটা দিতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে নার্ভাস সিস্টেম একটু দেখে নিও সুন্দর করে, আর একটু ডিটেলসে বলতে পারবে, আর একটু ডিটেলসে বুঝতে পারবে। আমি একটু জানি, একটু তোমাকে বললাম। ঠিক আছে, জানি না তোমার কতটুকু উপকার হয়েছে। আচ্ছা, এবার কোশ্চেন ছিল কি কোশ্চেন জানি, ওই যে পিসিটি তে কেন অ্যাবজর্পশন হয়, বলো তোমার কি কোশ্চেন ছিল, বলো। তুমি কিছু একটা বলতে চাইছিলে তখন। আমি একটা জানি ওটা হচ্ছে এটা বেশি থাকে। মানে কেন রিঅ্যাবজর্পশন বেশি হয় পিসিটি তে, এটা জিজ্ঞেস করছো না? পিসিটি তে কেন রিঅ্যাবজর্পশন বেশি হয়, এটাই তো কোশ্চেন ছিল, তাই না? তুমি কোনো আনসার পাইছো? এটা কি অ্যাপিকাল আর বেসোলেটারাল মেমব্রেনে বেশি বেশি ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, সেজন্য বেশি বেশি ট্রান্সপোর্ট হয়ে যায়, এইজন্য। এখানে হচ্ছে তোমার ব্রাশ বর্ডারটা অনেক এক্সটেন্সিভ থাকে। ঠিক আছে, তাছাড়া ভাই ওখানে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, আর বেসমেন্ট মেমব্রেনটা অনেক কি বলে, ব্রাশ বর্ডারটা অনেক এক্সটেন্সিভ থাকে, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে,
মাইটোকন্ড্রিয়ার জন্য তোমার যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, ওখানে তোমার এনার্জি লাগবে। তো যেহেতু ওখানে মাইটোকন্ড্রিয়া আছে, ওখানে এনার্জির কোনো অভাব নাই, সেজন্য ওখানে বেশি বেশি রিঅ্যাকশন হয়। বেশি মাইটোকন্ড্রিয়া, বেশি এনার্জি, বেশি বেশি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস ওখানে হয়, সেজন্য বেশি রিঅ্যাকশন ওখানে হয়। ঠিক আছে? আর কোনো আনসার নেই, বুঝছো কিনা? জি লেটারাল বর্ডারে ভাইয়া কি বললেন একটা বুঝিনি এটা। এটা হচ্ছে এক্সটেন্সিভ ব্রাশ বর্ডার থাকে, ব্রাশ বর্ডারটা একটু বেশি বেশি এক্সটেন্সিভ থাকে আর কি, বুঝছো? এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে ওখানে, ল্যাটারাল তো কিছু বলি নাই। জি ভাই বুঝছি, থ্যাংক ইউ। আশা করি আর কিছু নাই, আমাদের আজকে ক্লাস তো মোটামুটি শেষ। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আমাদের লাস্ট সেট চলে আসছে। আর আমি বুঝছো তো আজকে ক্লাসটা তো মোটামুটি, আমি গতকালকে নিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য আজকে ক্লাস থেকে বুঝছো সবাই কি কি পড়তে হবে, এটা কি মাথায় আসছে? জি ভাই। জি ভাই। অনেকদিন পড়ালেখা করো নাই, কিন্তু মাশাআল্লাহ তোমাদের সবার এটা আমার থেকে অনেক ভালোই আছে। তাহলে আজকের কাজ কি বলো তো? সবাই চলে যাচ্ছে সুন্দর করে করে। আজকের কাজ কি বলো? পোস্ট দেয়া। আজকের কাজ হচ্ছে পোস্ট দিবা তোমরা কেউ। পোস্ট দেওয়ার আগে হচ্ছে নিজেরা একটু পড়ে নিবা, ঠিক আছে? ভালো মতো এই চ্যাপ্টারটা নিজেরা শেষ করে ফেলবা, কারণ প্রফ কিন্তু ডিসেম্বরে হবেই, কোনো ভুল নাই। অটোপাস চিন্তা করার দরকার নেই, অটোপাস দিলে তখন আলহামদুলিল্লাহ, তখন যখন দিবে অটোপাস তখন চিন্তা করবো যে হ্যাঁ অটোপাস দিছে, এখন শান্তি। অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত পড়ালেখা করো ঠিক মতো। আর এই যে আমরা যে রুটিন করে দিয়েছি জেনেসিসে, ঠিক আছে, যে রুটিনটা করা হয়েছে ওই রুটিন ফলো করে করে তোমরা শেষ করো, তাহলে আশা করি তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন হবে। আজকে রেনাল পড়াইছি, কালকে সকাল থেকে উঠে সুন্দর করে রেনালটা শেষ করে ফেলতে একদিন বসে, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে করে যেদিন অ্যানাটমি থাকবে অ্যানাটমি পড়বা, যেদিন ফিজিওলজি থাকবে ফিজিওলজি পড়বা, আর বায়োকেমিস্ট্রি দিন বায়োকেমিস্ট্রি পড়বা, তাহলে তোমার মোটামুটি 3টা সাবজেক্ট টাচ থাকবে এবং শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমি আর দেরি করবো না তাহলে, ঠিক আছে? একটা পোস্ট দিও সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আসসালামু ভাইয়া, আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।